নমস্কার। এমনিতে আমার টালিগঞ্জে কী ছবি হলো না হলো তা নিয়ে কোনো আগ্রহই নেই। আমি সঠিক মনে করতে পারি না গত 20 বছরে আমি কোনো বাংলা ছবি দেখতে গিয়েছি বলে। তার এই কারণ নয় যে আমার বাংলা ছবির কলাকুশলীদের কারোর সঙ্গে সুসম্পর্ক নেই, সেসব আছে, কিন্তু আমি খুব একটা ফিল্ম বাফি নই। ফলত ফিল্ম নিয়ে চর্চা করার নৈতিক অধিকার আমার খুব একটা আছে, এটা আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি, সে অর্থে নেই। আর তারপরে একটা চতুর্থ শ্রেণীর আপাদমস্তক ধান্দাবাজ পরিচালকের একটা রথ ছবি নিয়ে আলোচনায় বসতে হবে, এই রকম দুঃস্বপ্ন আমি গতকাল রাত পর্যন্ত দেখিনি। আজকে এটা করতে বাধ্য হচ্ছি সম্পূর্ণ একটাই কারণে, সেটা হলো মনীষা মুখোপাধ্যায়ের ঘটনা যখন ঘটে তখন আমি কলকাতায় আনন্দবাজারের বার্তা বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক। ফলে গোটা ঘটনাটা আমার মনে আছে, এবং কিভাবে একটার পর একটা গুজব পল্লবিত হতে 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 যেহেতু বিষয়টা অন্তর্ধান এবং তার পিছনে কে ছিল সেই প্রশ্নটা অমীমাংসিত থেকে গেছে, অতএব বিমানদার মতো একজন আপাদমস্তক সজ্জন মানুষের নাম তার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল। এর ছাড়া এই কাহিনীর মধ্যে মনীষার অন্তর্ধান রহস্য অবশ্যই একটা এখনো পর্যন্ত অমীমাংসিত ব্যাপার, কিন্তু এর সঙ্গে বিমান বসুর জড়িত থাকার কল্পকাহিনী, এটা মানে আমাকে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি গঙ্গায় এতখানি আমাকে জলে ডুবিয়ে জিজ্ঞেস করেন, আমি তাও স্বীকার করব না। আমি যদি সে সময় খবরের কাগজের মাথায় না থাকতাম তাহলে একরকম কথা ছিল। বস্তুত তখন কোনো প্রথম শ্রেণীর সংবাদপত্র, সে আনন্দবাজার বলুন, বর্তমান বলুন, আজকালের তো কথাই নেই, আজকাল তখন ওই আর কি প্রেম পূজারীর ঢঙে বুদ্ধবাবু আর জ্যোতিবাবুর প্রেমে গদগদ। আমরা কিন্তু কেউ এইভাবে কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করে কিছু ছাপিটাবি নি। আর আমার খুব খারাপ লাগলো যখন এই দিন কতক আগে দেখলাম সুমন দে বিমান বসুর সঙ্গে হাঁটতে হাঁটতে এই প্রশ্নটা করে দিলেন যে ওই ঘটনার 29 বছর পরে ঠিক ভোটের মুখে এই রকম একটা ছবি হচ্ছে, আপনার কাছে খবর আছে তো? বিমানবাবু আরও 20 বছর কম হলে কি জবাব দিতেন সেটা আমি কল্পনা করতে পারি, কিন্তু আমি তার মধ্যে ঢুকছি না। তিনি কথায় কথায় বললেন, আমার একমাত্র অপরাধ ছিল যে ওই মেয়েটির মা আমাকে একবার খেতে ডেকেছিলেন, আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। দেখুন, বিমান বসু কি করতে পারেন না পারেন, 42 বছর ধরে 43-44 বছর হয়ে গেছে আমার বয়স সাংবাদিকতার, তাকে একেবারে সামনে থেকে এখানে দিল্লিতে সর্বত্র দেখার পরে একটা মানুষ সম্পর্কে ন্যূনতম ধারণাও তো একজনের তৈরি হয়। সুতরাং এমন একজন মানুষের সঙ্গে এইরকম একটা 4th গ্রেড রহস্য উপন্যাসকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তাও সেই ঘটনা ঘটার 29 বছর পরে, এবং ঠিক ভোটের মুখে। কেন হয়েছে সেটাও আমি বলবো, কেননা ধান্দাবাজ যখন হয় না কোনো মানুষ, তখন সে তার নত্যসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলে, আগে কি করতো সেটাও হারিয়ে ফেলে, ভুলে যায় বা কনভিনিয়েন্টলি ভুলে থাকে। আবার দেখবেন যদি গ্রহের ফেরে
মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকা ঘুরে যায়, এই পরিচালকেরাই আর এই জলমোছা কবিরাই গলায় গেরুয়া ফট্টি দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। কেননা যারা কনজেনিটাল মতলববাজ, তাদের কোনো স্বধর্ম বলে কিছু থাকে না, নীতি নিষ্ঠা কোনো কিছুই থাকে না। অতএব এদের নিয়ে বেশি কথা বলাও আমার পক্ষে মোটেই উচিত হবে না। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি অন্য কোনো কারণে নয়। এই মনীষা দেবীর একজন ভাইজি, তিনি আজকে সম্ভবত ফেসবুকে একটা পোস্ট করেছেন। পোস্টটা ঘুরতে 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 5 হাত আমার কাছেও এসে পৌঁছেছে। এইটা পড়ে আমার মনে হলো যে এইভাবে রিসিভিং এন্ডে থাকা একটি পরিবার, যেখানে যারা প্রবীণা ছিলেন তারা নিশ্চয়ই মারা গেছেন, মনীষা দেবী আর ফিরে আসেননি, তারা কতটা বিপর্যস্ত বোধ করতে পারেন মানসিকভাবে। আদারওয়াইজ কোনো বিপর্যয় বোধ করার কোনো কারণ নেই। এইটা পড়ে আমার মনে হলো, ইফ আই ক্যানট ডু এনিথিং এলস, আই মাস্ট স্ট্যান্ড বাই মনীষা দেবীর এই ভাইজির কথা। দেখুন, মনীষা দেবী এই ভাইজির কথা মতো রাজনীতিতে এসেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের বড় মেয়ে অনুরাধা চ্যাটার্জির হাত ধরে। অনুরাধা এবং তার বোন অনুশীলা, এরা দুজনেই প্রেসিডেন্সি কলেজে, একজন আমার ঘনিষ্ঠ সহপাঠী, আরেকজন আমার চাইতে মাত্র 1 বছর সিনিয়র ছিলেন। প্রেসিডেন্সি কলেজে তারা খুব একটা যে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তা নয়। অনুশীলা বোধহয় কখনোই সেভাবে সক্রিয় রাজনীতি করেনি, অনুরাধা করেছে। এবং বাবার যে পলিটিক্যাল বিলিফ, সেটাকে অনুরাধা একেবারে আত্মস্থ করেছিল। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে অনুরাধাও আজকে বেঁচে নেই। থাকলে সেও তার মতো করে এই সব ছবির ব্যাপারে চপেটাঘাত করতই। এই চিঠিটা, এই পোস্টটা এত অথেন্টিক, যেটা পড়ে যে কোনো লোক বুঝতে পারবে যে কেন, কোন পরিপ্রেক্ষিতে, কিভাবে মনীষা হারিয়ে গিয়েছিলেন এবং আর ফেরেননি। তিনি কি বলছেন এর চাইতে ভালো তো কেউ জানে না। তিনি বলছেন, এই যে প্রধান চরিত্র যিনি, ওরফে মীনাক্ষী মুখার্জি আমার পিসি, আমার বাবার নিজের মাসির মেয়ে, কলকাতা ইউনিভার্সিটির প্রাক্তন ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন চিন্ময়ী মুখার্জি ওরফে চিনু মুখার্জি বাবার একমাত্র মাসি। আমার বাবার মায়ের পরিবার কংগ্রেস সমর্থক ছিলেন। অনেক পর থেকে আমার ঠাকুমা সিপিআইএমকে ভোট দেওয়া শুরু করেন, কিন্তু ঠাকুমার বোন মানে মনীষা পিসির মা আমৃত্যু কংগ্রেসকেই ভোট দিয়েছিলেন। ঘোর কমিউনিস্ট পার্টি বিরোধী ছিলেন। মনীষা পিসির খুব ছোট বয়সে বিয়ে হয় আমার বাবার মামার শালার সঙ্গে। একটু জটিল হয়ে যাচ্ছে, বয়সের অনেক ব্যবধান। মনীষা পিসি কলেজ, ইউনিভার্সিটি, বিএড, এমফিল, পিএইচডি পর্যন্ত যাবতীয় পড়াশোনা তার বিয়ের পর। বিয়ের পর থেকেই মনীষা পিসির স্বামী মন্টু দাদু ঘর জামাই ছিলেন। মনীষা পিসির একটি ছেলে হয়, মাত্র 2 মাস বয়সে সে মারা যায়, আর তাদের সন্তান হয়নি। মনীষা পিসির কলকাতা ইউনিভার্সিটিতে সহপাঠী ছিলেন কমরেড সোমনাথ চ্যাটার্জির বড় মেয়ে অনুরাধা চ্যাটার্জি। তার হাত ধরেই মনীষা পিসির রাজনীতিতে আসা। পিসির ছাত্র রাজনীতিতে আসা তার মায়ের খুব আপত্তি ছিল। এরপর পিসি স্টুডেন্টস হেলথ হোমে বসতেন। তারপর লক্ষ্মীকান্তপুরের একটি স্কুলে ইতিহাসের শিক্ষিকার চাকরি পান। দেবব্রত বিশ্বাস ও সুচিত্রা মিত্রের কাছে তার গান শেখা। একটা সময় পিসি ও তার মায়ের মধ্যে
পার্টি নিয়ে বিরোধ চরমে ওঠে। মনীষা পিসির মা তখন আমাদের বাড়িতে থাকতে শুরু করেন। তৎকালীন বামফ্রন্টের চেয়ারম্যান শৈলেন দাশগুপ্তর কাছে কয়েকটি চিঠি দিয়ে মনীষা পিসির মা তার মেয়ের নামে অভিযোগ জানান। চিঠিগুলো আমার ঠাকুমা লিখে দিয়েছিল। পার্টি অভিযোগ পেয়ে মনীষা পিসির সঙ্গে কথা বলে। আমাদের বাড়িতে কলকাতা জেলার সদস্য প্রয়াত কমরেড মলয় চ্যাটার্জি আসেন মনীষা পিসির মায়ের সঙ্গে কথা বলতে। একটা সময় নাস্তিক এই পিসি তান্ত্রিক ডেকে তখন ঘরের মধ্যে যজ্ঞ করাচ্ছেন। মানসিক অসুখ দেখা দেয়, চিকিৎসা চলতে থাকে। সিনেমায় দেখানো হয়েছে টাকা নিয়ে নম্বর বাড়ানো, র্যাঙ্ক বাড়ানো, এগুলো সম্পূর্ণ মিথ্যা। মনীষা পিসি বালিগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ইউনিভার্সিটি থেকে নয়। সেই সময় তিনি ভীষণ মানসিক অসুস্থ ছিলেন। নিখোঁজ হওয়ার সময় পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন নজরুল ইসলাম। তৃণমূলের চাকরি চুরি থেকে সর্বস্তরের দুর্নীতি ঢাকতে সিপিআইএম পার্টির দুর্নাম করার চক্রান্ত অরিন্দম শীলের এই কর্পূর। এখানে সামান্য একটু ভুল আছে। আমি নজরুল ইসলামকে আমার এক সহকর্মী জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই অন্তর্ধান রহস্যের কোনো তদন্তে কখনো জড়িত ছিলেন কিনা। তিনি বলেছেন, না, আমি ছিলাম না। তিনি অবশ্য এই তদন্তে জড়িত থাকার না থাকার মানে এই নয় যে তিনি তখন গোয়েন্দা প্রধান ছিলেন না। সেটা আমাকে চেক করতে হবে, কিন্তু সেটা একেবারেই ইররিলেভেন্ট। আসলে এই ছবিটা করার উদ্দেশ্যটা আছে এই পোস্টের শেষের দিকে। অর্থাৎ মনীষা মুখার্জির বাড়িতে প্রচুর ফাঁকা মার্কশিট পাওয়া গেছে, তিনি র্যাঙ্ক জাম করিয়েছেন, এই যে সব আজগুবি অভিযোগ তোলা হচ্ছে, তার সমর্থনে কেউ একটা কাগজ দেখাতে পারবেন? গোটা উদ্দেশ্যটা হচ্ছে যে ভোটের মুখে রাজ্যবাসীকে বোঝানো যে ভাই, ভেবো না যে পরিবর্তনের সরকার আসার পরেই এই জালিয়াতির চক্র শুরু হয়েছে। এই জালিয়াতি আগেও হতো, আমরা সেই গৌরবজনক ঐতিহ্যই বহন করে চলেছি। আমার কথা হচ্ছে, অরিন্দম শীল না কি যেন নাম ভদ্রলোকের, তিনি, আমি ছবিটা না দেখেই বলছি তিনটে ভুল করেছেন। এক, এই ছবির টাইটেল ফ্রেমের উপরে বড় করে একটা বিশ্ব বাংলা লোগো লাগানো উচিত ছিল, এবং ছবির মাঝে মাঝেই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা স্লোগান লাগানো উচিত ছিল। এবং কোথাও সৎ তিনি যদি হতেন, ডেডিকেটেড টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার মিস মমতা ব্যানার্জি, এই কথাটাও ফিল্ম শুরুর আগে কোথাও লিখে দেওয়া উচিত ছিল। তাহলেই 16 কলা পূর্ণ হতো। আদারওয়াইজ মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের বাজারে এতক্ষণ সময় নষ্ট করে কোনো ছবি দেখবেন বলে আমি মনে করি না। কিন্তু সিপিআইএমকে সমালোচনা করার বা তাদের জমানার একাধিক দুষ্কর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা আমরাও আমাদের সময় করেছি। আজকে রেট্রোস্পেক্টিভলি যদি করতে বলেন, আমি মাঝে মাঝে করেও থাকি, কিন্তু তার অর্থই নয় যে সিপিএমের একজন 87 বছরের ভদ্রলোক, সারা জীবন অকৃতদার, এই জুলাইয়ের 1 তারিখ বিমানদার 87 বছর বয়স হবে, একটু নুব্জ হয়ে পড়েছেন বয়সের ভারে, কিন্তু কথাবার্তা, মস্তিষ্ক এখনো একই রকম তীক্ষ্ণ।
একটা মানুষ বড় লোকের ঘরের আদরের দুলাল, তিনি একটা বিশ্বাসের উপর ভর করে মাকে বলে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, আর কখনো বাড়িতে থাকতে যাননি। কখনো কখনো মায়ের হাতের রান্না খেতে গিয়েছেন, কেননা মাকে অসম্ভব ভালোবাসতেন বিমানদা। কথায় কথায় এত মায়ের গল্প বলতেন আমাদের, তখনই আমরা বুঝতে পারতাম। আর এই ঠিক মনীষা মুখার্জির মায়ের মতো কাকতালীয়ভাবে বিমানবাবুর পরিবারও কিন্তু কট্টর কংগ্রেসি ছিল। সুতরাং এগুলো কোনো নতুন ব্যাপারই নয়। এই ছবির উদ্দেশ্য, আসল হিডেন এজেন্ডা হচ্ছে is to paint CPIM with the same brush that we are painting TMC now. দেখুন, অবোধের গোবধে আনন্দ হতেই পারে, কিন্তু একজন অন্তর্ধান হওয়া মানুষের এইভাবে চরিত্রহরণ করা উইদাউট এনি এভিডেন্স। 1997 সালে তিনি হারিয়ে যান, আজকে 2026। এর মধ্যে 15টা বছর এই সব যারা লালু পাঞ্চুট তৃণমূল কংগ্রেসের, যারা এখানে একেবারে কেউ বীর পুরুষ সেজেছেন, কেউ চোর পুরুষ, তাদের হাতে তো 15 বছর সময় ছিল। কিনারা করলেন না কেন? 97 থেকে 11 ধরে নিলাম বাম জমানো ছিল, তারপরে 15 বছর কেটে গেছে। কই আপনাদের পুলিশ তো এই অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারেনি। কোন বড় ভিআইপির এই অন্তর্ধানের সঙ্গে সংযোগ আছে সে কথাও বলেনি। তাহলে একটা 29 বছর আগের কেস অ্যাবসলিউটলি ডেলিবারেটলি একটা রথ উপন্যাসের উপর নির্ভর করে ঠিক ভোটের মুখে প্রকাশ করাটা অনেকটা বিবেক অগ্নিহোত্রীকে মনে করিয়ে দেয়। দেখুন, আমি যখন বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইল, জম্মু ফাইল, বেঙ্গল ফাইলও করেছিল, তখনও আমি তাকে চেটে শেষ করে দিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, নিজেরা কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল না মারাটাই ভালো। কেননা চিরকাল কারুর তো সমান নাহি যায়। আগামীকাল তো এমনও হতে পারে যে আরও একটা কাল্পনিক মহিলা চরিত্র বানিয়ে তার জীবনী নিয়ে জনৈক প্রাক্তন আমলা যা লিখে গেছেন তাকে নিয়ে কেউ তথ্যচিত্র করার কথা ভাবল, কিংবা যেসব কুশীলব এই ফিল্মের সঙ্গে যুক্ত তাদের ডক্টর জেকিল আর মিস্টার হাইড এর মধ্যে আলো এবং আধারের সন্ধান করে যদি কেউ ডকুমেন্টারি করে বা ছবি করে তখন। আর এই সব করে আপনারা তৃণমূলকে ধোয়া তুলসী পাতা করতে পারবেন না, কেননা কোনো কম্প্যারিজনই হতে পারে না between what TMC has done and what CPM has done. Everybody knows যে অনিলদা ওই আলিমুদ্দিন স্ট্রিটের একটা ছোট্ট ঘরে অনেক সময় চেয়ারের উপর পা তুলে বসে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। আমরা নাম দিয়েছিলাম অনিলায়ন, এবং প্রচুর গালাগালি করেছি এই ব্যবস্থাকে নিয়ে। কিন্তু অনিলদার কাছে এটা ছিল একটা স্তালিনীয় মন্ত্র, অর্থাৎ ঠিক যেমন আরএসএসও তাই মনে করে যে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন এডুকেশন সো ক্যাচ দেম ইয়াং। স্টালিনের জমানায় রাশিয়াতে, মাও সেতুংয়ের জমানায় চীনে, এবং
তৎকালীন যত কমিউনিস্ট রাষ্ট্র ছিল গোটা পূর্ব ইউরোপ, তাদের ইতিহাস পড়ে দেখবেন ঠিক একই গল্প। আর আমি শুনলাম একদিন খুব মজা করে শতরূপ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো কিছু খারাপ কাজ করেনি, পাঠ্য বই থেকে কার্ল মার্কসের নামটা সরিয়ে দিয়ে বেচারাম মান্নার জীবনে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং এটাই হচ্ছে লেভেল। আর এই লেভেলের ঊর্ধ্বে ওঠা এদের পক্ষে অসম্ভব। আমার বক্তব্য হলো, কোন রহস্যের কিনারা এই টিএমসি সরকার ক্ষমতায় আসার পর করতে পেরেছে। কংগ্রেস আমলে বা সিপিএম আমলে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। ক্ষমতায় এসে রাজ্যের আমাদের ট্যাক্স পেয়ারের কে জানে কত কোটি টাকা খরচা করে গুচ্ছের কমিশন বানিয়ে দিয়েছিলেন দিদিমণি। কোনোটা সাইবারি কমিশন, কোনোটা 21শে জুলাই কমিশন, কোনোটা আর কি কমিশন আমি জানি না। সবচেয়ে বড় ট্র্যাজেডি যদি বামফ্রন্ট জমানায় কিছু হয়ে থাকে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ টিএমসি, এটা তাহলে 93 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে 16 জন কংগ্রেসি সমর্থকের মৃত্যুর ঘটনা। পেরেছেন তাদের একজনকেও শাস্তি দিতে? 15 বছর ধরে তো আছেন। উল্টে এই গুলি চালানোর আদেশ যিনি দিয়েছিলেন তাকে যাদবপুরে প্রার্থী করে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে দিয়েছিলেন। এই যে রিজওয়ানুর হত্যা, সেই হত্যাকাণ্ড হাসাব করার কাজে যে পুলিশ অফিসারের সবচেয়ে বড় রোল ছিল, দিদিমণি তাকে প্রায় জামাই আদর করে চোখের মণি করে রেখে দিয়েছেন। নেতাইয়ে অত বড় কাণ্ড হয়েছিল, একজনকেও দোষী সাব্যস্ত করা গেছে? আর আরেকটা জিনিস আপনারা জেনে রাখুন, যে এই ধরনের কেসগুলোকে বলা হয় কোল্ড কেসেস। যদি একবার এনসিআরবি রিপোর্ট খুলে দেখেন তাহলে দেখবেন প্রতি বছরে এইরকম হাজার হাজার মামলা আছে যেখানে নিষ্পত্তি হয়নি। কোথাও অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি, কোথাও শনাক্ত করা গেলেও ধরা যায়নি। আর সবচেয়ে বড় কথা, একজন মানসিক ভারসাম্যহীন মহিলা, তিনি যদি ট্যাক্সিতে উঠে অদৃশ্য হয়ে গিয়ে থাকেন, তাহলে কেউ তাকে হত্যা করেছে বা তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, এই অভিযোগটা করতে গেলে তো সার্কামস্টান্সিয়াল এভিডেন্সও দরকার পড়ে। আনন্দবাজারে একবার আমরা সেই 2 কিশোর সঞ্জীব আর তীর্থঙ্করের মৃত্যুর পরে একটা গোয়েন্দা বিভাগকেই নামিয়ে দিয়েছিলাম প্রাইভেট, এটা তদন্ত করে দেখার জন্য। রাজ্য সরকারের রিপোর্টে যখন বলা হয়েছিল দিস ইজ অ্যাক্সিডেন্ট, তখন আমাদের সেই তাবড় গোয়েন্দারা বলেছিল না, ইট ওয়াজ এ কেস অফ মার্ডার। তারপর সুপ্রিম কোর্টে এমন থাপ্পড় আনন্দবাজার খেয়েছিল যে আর কখনো এইসব খোদার উপর খোদকারি করার সুযোগই পায়নি বা করেইনি। প্রশ্ন হচ্ছে, এ কোল্ড কেস ইজ এ কোল্ড কেস ইজ এ কোল্ড কেস। কোল্ড কেস কি রিভাইভড হয় না? হতে পারে, বাট আফটার 29 years ইট হ্যাজ নো মিনিং। আর মানুষের যখন শারীরিক বা মানসিক বৈকল্য হয়, তখন তিনি কি করতে পারেন
সেটা আমার নিজের ব্যক্তিগত জীবনে দেখার সৌভাগ্য হয়েছে বা দুর্ভাগ্য হয়েছে। আর আপনারা অনেকেই তার নাম জানেন, যশস্বী বাঙালি সাংবাদিক, দীর্ঘদিন ধরে আনন্দবাজার পত্রিকায় দিল্লির চিফ অফ ব্যুরো ছিলেন, তার আগে স্টেটসম্যান পত্রিকায় কাজ করতেন। তার নাম রঞ্জিত রায়, যিনি প্রত্যেক সপ্তাহে একটা কলাম লিখতেন আনন্দবাজারে, রাজধানী রাজনীতি বলে। আর দ্য অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল নামে তার একটা ইংরেজি বই আছে, যেখানে তিনি নেহরুর জমানা থেকে পশ্চিমবঙ্গের উপর কী ধরনের বৈষম্যমূলক নীতি আরোপ করা হয়েছে তার সবচাইতে বিশ্বাসযোগ্য বস্তুনিষ্ঠ বর্ণনা আছে। সেই রঞ্জিত রায়ের দিল্লিতে থাকাকালীন গুলমোহর পার্ক এলাকায় একটা বাড়ি করেছিলেন। গুলমোহর পার্ক নেহরু জমানায় সাংবাদিকদের জন্য দিয়ে দেওয়া হয়েছিল খুবই সামান্য দামে। এখন সেখানে বোধহয় একটা ধুলোকণার দাম ওদের 2 কোটি টাকা হবে। সে যাই হোক, চাকরি থেকে অবসর নেওয়ার অনেক পরে তিনি দিল্লিতে পুত্রের কাছে থাকতেন। সম্ভবত অ্যালজাইমারের রোগী ছিলেন নাকি পার্কিনসন্স, আমি ঠিক এত মেডিকেল জানি না। একদিন সকালবেলা তার পুত্র বাড়ির চতুর্দিকে দেখে বাবা নেই। তারপরে কোনো পথচারীর কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ, তিনি গেট থেকে বেরিয়ে গেছেন। তারপর আজ পর্যন্ত রঞ্জিত রায়ের মতো মানুষের খোঁজ কেউ দিতে পারেননি, আমি যতদূর জানি। সুতরাং মানসিক বৈকল্যগ্রস্ত একজন মানুষের আচরণ কি হতে পারে তার তত্ত্ব তালাশ না করে মনীষাকে ডাইরেক্টলি খলনায়িকা আর ইনডাইরেক্টলি বিমান বোসকে খলনায়ক বানানোর এই ধরনের হাস্যকর স্বপনছা মার্কা ফিল্ম কেউ খাবে না। আমি জানি না এরপরে ওই ভদ্রলোকের মাথায় সিপিএম অথবা বিজেপিকে প্যাঁচে ফেলার আর কি কি মতলব ঘুরবে। তবে ট্রিট দিস মতলবী ছবি অ্যাজ এ প্রোপাগান্ডা ফিল্ম। ডোন্ট জাজ ইট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সিনেমাটিক, কে ভালো অভিনয় করলো, কে আর খারাপ অভিনয় করলো। দ্য কনভেনশনাল ইয়ারস্টিক্স আর নট অ্যাপ্লিকেবল। আর যদি পারেন ফিল্মটাকে বয়কট করবেন in solidarity with a poor, hapless woman who, under pressing circumstances, suddenly left the house and never came back. ভালো থাকবেন, নমস্কার।